নীলগিরি জঙ্গলের মাঝে পুরনো রাস্তা। একসময় এটাই ছিল একমাত্র রাস্তা যেটা দিয়ে এই আনন্দপুরে যাতায়াত করা যেত। প্রাচীন আমল থেকেই আনন্দপুর এক ঘন জঙ্গলে ঘেরা গ্রাম ছিল। জঙ্গলে ঠিক মাঝ বরাবর গ্রামের অবস্থান, যাকে বেষ্টিত করে রেখেছে পুরো নীলগিরি জঙ্গল। ব্রিটিশদের সময়ে গ্রামের সাথে যোগাযোগ রক্ষার জন্য 6 কিলোমিটার জঙ্গল কেটে তৈরি করা হয় এই পাকা রাস্তা। এই রাস্তাটা এখনও রয়েছে, কাল বিবর্তনের সাক্ষী হিসেবে। সময়টা বিকাল। দুজন বোরখা পরা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছে। তাদের মুখ কালো কাপড়ে ঢাকা। দুজনেই বারবার চারপাশে তাকাচ্ছে। বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা থামল। একে একে দুজনে বোরখার উপর থেকে কালো কাপড় সরালো। সাবিনা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, হাঁপিয়ে গেছি। আর কত দূর? আমার মনে হয় আমরা চলে এসেছি আপু। আর একটু এগোলেই সেই বাড়িটা পেয়ে যাব। তোমার কি মনে হয় আমাদের দেখা স্বপ্নগুলো সত্যি? সেগুলোর বাস্তব অস্তিত্ব আছে? অবশ্যই। আমরা স্বপ্নে যে রাস্তাটা দেখেছিলাম, এটাই সেটা। নিশ্চয়ই এখানে কোথাও তাসনুবার বাড়িটাও পাওয়া যাবে। তুমি চলো তো আপু, সন্ধ্যা হওয়ার আগেই বাড়ি ফিরতে হবে। এখানে এভাবে দাঁড়িয়ে থাকলে দেরি হয়ে যাবে। দেখলে না, তোমার দাদুর দেওয়া বক্সটা আজ স্বপ্নে তাসনুবাও পেয়েছিল। একদম হুবহু মিল আছে দুই বক্সের মধ্যে। হ্যাঁ, আর বাক্সের ভেতরটা দেখে আমি আরো বেশি অবাক হয়েছি। একটা তলোয়ার খচিত আংটি। আমি ভেবেছিলাম কোনো গুপ্তধন হবে, কিন্তু না, পেলাম অসাধারণ একটা আংটি মাত্র। যদি আমরা বুড়ি তাসনুবার দেখা পাই, তাহলে ওর কাছ থেকে আমাদের জানতে হবে এই স্বপ্ন আর আংটি সম্বলিত বক্সটার অর্থ কী। এগুলো আমাদের কাছেই বা কেন আসছে? হয়তো কোনো বিশেষ কারণেই। দাদুর বলে সে আগন্তুক কিন্তু বক্স নিতে আসলো না। ইদানিং কি যে সব হচ্ছে, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। দিথি মুখের ওপর থেকে কালো কাপড় সরিয়ে দেয়। সে সাবিনার হাত ধরে টেনে নিয়ে যেতে থাকে। সাবিনা দিথি হাঁটতে হাঁটতে আরো গহীন জঙ্গলে যেতে থাকে। আকাশের কোণে জমেছে হলদেটে মেঘ। পাখিরা নিরে ফিরতে শুরু করেছে। সাথে বাড়িতেও জানিয়ে আসেনি তারা। হারিয়ে গেলে তখন কি হবে? সাবিনা দিথি থেকে হাত ছাড়িয়ে নেয়। দিথিকে দাঁড় করিয়ে বলে, দিদি, সন্ধ্যা নামছে, আমাদের আর সামনে যাওয়া ঠিক হবে না। দেখো, আমার টর্চও আনিনি, অন্ধকারে তখন কিভাবে বাড়ি ফিরবো? দিথি কোনো উত্তর দেয় না। সে শুধু আঙ্গুল উঁচিয়ে সামনে দেখায়। এক শ্যাওলা খচিত ভগ্নপ্রায় দালান। দেওয়ালের ইট খসে পড়েছে, পড়েছে বয়সের ছাপ। দিথি থায় দাঁড়িয়ে বাড়িটা দেখছে। সে নিশ্চুপ। একে, এটা কোথা থেকে আসলো? আগে এতক্ষণ তো ছিল না। চলো আপু, আমরা বাড়িটায় যাই। মাথা খারাপ হয়েছে তোমার? যদি বাড়িটায় কেউ না থাকে তখন? দিথি থায় দাঁড়িয়ে বাড়িটা দেখছে। সে নিশ্চুপ। কি হলো, চলো। এই বাড়িটা কত কালের সাক্ষী, কত প্রাণের সাক্ষী। হ্যাঁ, কিন্তু সেটা পরে দেখা যাবে, চলো তো। দিথিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে সাবিনা, কিন্তু সে ব্যর্থ হয়। সাবিনা এবার বিরক্ত হয়ে বলে উঠল, দেখো, আমার কিন্তু রাগ হচ্ছে। তুমি না গেলে আমি তোমাকে ফেলে কিন্তু চলে যাব। যাবে না তো? থাকো, আমি গেলাম। সাবিনা দিথিকে ফেরেই চলে আসতে থাকে। পর মুহূর্তে হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে। এত তাড়া কেন তোমার? আগে তোমার কাছে থাকা সেই আংটিটা তো দিয়ে যাও সুমনা।
সাবিনা অবাক হয়ে পেছনে ফিরে তাকায়। সুমনা, কার কথা বলছো তুমি? এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই। তুমিই সুমনার পুনর্জন্ম। সেই আংটিটা কোথায়? সেই বক্সটা কোথায়? কে তুমি? সাবিনা প্রাণপণে পালানোর চেষ্টা করে। সে অনুধাবন করছে সেই অবয়বটা তার পেছন পেছন আসছে। হঠাৎ রাস্তার এক গর্তে পড়ে সাবিনার পা মচকে যায়। হুমড়ি খেয়ে পড়ে যায় সাবিনা। কয়েকদিনের বৃষ্টিতে চৌরচক বাজারে কমেছে ক্রেতা সমাগম। দোকানিরা প্রায় অলস সময় কাটাচ্ছেন। দু একজন ক্রেতার দেখা মিললেও তারা বিভিন্ন জিনিসের আগুন দাম শুনেই চলে যাচ্ছে, কিনছে না। এ নিয়ে ব্যবসায়ীরা বেশ বিপাকে পড়েছেন। ঝিরঝিরে বৃষ্টি, সাথে কিছুক্ষণ পরপর বইছে দমকা হাওয়া। চৌরচক বাজারে একপাশে এসে থামল এক যাত্রী বোঝাই অটো। সেখান থেকে একে একে নামলো 5 থেকে 6 জন। তানিয়া আপু, এটাই কি সে আনন্দপুর যেখানে আপনি সার্ভে করতে চেয়েছিলেন? হ্যাঁ, এটাই। ছাতাটা বের করো, এই বৃষ্টি গায়ে লাগলে তোমার জ্বর আসতে পারে। তাদের মধ্য থেকে 3 জন কিছুটা কৌতূহলী দৃষ্টি নিয়ে আশেপাশে দেখতে দেখতে এগিয়ে গেল মুদির দোকানগুলোর দিকে। তানিয়ার সাথে আরও একজন মেয়ে এসেছে, তার নাম কানিজ। সেও তানিয়ার সহকারী। 3 জন হাঁটছে বেশ সাবধানে। যে কোনো মুহূর্তে কাদায় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা ঘোরতর। তানিয়ার চোখ গেল সামনের 3টা সুসজ্জিত মুদির দোকানের দিকে। সে তাদেরকে নিয়ে মাঝখানটায় যাওয়ার সিদ্ধান্ত নিল। পূর্ণ শক্তি নিয়ে লোকালয়ে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল সহ সারা দেশে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত বজায় থাকবে আগামী সোমবার পর্যন্ত। দেশের সকল নদীবন্দর সমূহকে 10 নং মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কাল সকালের মধ্যে ঘূর্ণিঝড়টি নিম্নচাপের রূপ নেবে। এ সময় দেশের মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে তীব্র বৃষ্টি ও জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড় বৃষ্টি মনে হয় আরো কয়েকদিন থাকবো। আল্লাহ আমগো হেফাজত করুক। রাশেদ লক্ষ্য করল কিছু খরিদ্দার তার দোকানের সামনে এসে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম আফা, কিছু লাগবো? কি দিমু কন? আমার দোকানে প্রায় সব জিনিসই আছে। দুপুরের পর থেকে কিছু খাওয়া হয়নি। কি খাবে তোমরা বলো তো? ভারী কিছু তো নেই, হোটেলগুলো তো বন্ধ। যা নেওয়ার এখান থেকেই নিতে হবে। বিস্কুট বা কেক নাও আপু। পানির বোতলে বোধহয় পানিও নেই, ছোট্ট একটা পানিও নিও। ড্রাই কেক আছে বা ফ্যামিলি কেক? আফা, ফ্যামিলি কেক আছে, ভালোটা দিমু। দেন, সাথে একটা বিস্কুটের প্যাকেট আর 3টি 500 মিলির পানির বোতল দেন। রাশেদ সবকিছু এনে একটা পলিথিনে ভরতে থাকে। না না, এমনি হাতেই দেন। জিনিসগুলো তানিয়া বাকিদেরকে দিয়ে দোকানদারকে বলে, ফ্যামিলি কেক দিন তো আরেকটা, সাথে একটা সফট ড্রিঙ্কস আর চানাচুর। এগুলো পলি ব্যাগে দিন। এগুলো কার জন্য আপু? যাদের বাসে উঠবো তাদের জন্য তো কিছু নিয়ে যেতে হবে। কার বাইতাইছেন? আপনাগরে গ্রামে আগে দেখছি বইলা তো মনে হয় না। রহমান মাস্টারের বাসাটা কোন দিকে জানেন? আমরা ওনার সাথে দেখা করতে এসেছি। রহমান চাচা? হ্যাঁ, তো মারা গেছে। কি বলেন? কবে? কাল সকালে হঠাৎ অসুস্থ হইয়া পড়ছিল। তার কিছুক্ষণ পরেই হুনি মারা গেছে। জানাজা দাফন কালই দুপুরে হইয়া গেছে। হায় আল্লাহ। আচ্ছা, ওনার পরিবারে আর কি কে আছে যাদের সাথে আমরা দেখা করতে পারবো?
চাচার একটা নাতনি আছে, সাবিনা নাম মনে হয়। মাইয়াডা এতিম, বাপ মা নাই, তয় তারে তো রহমান চাচার বাইত গেলে পাইবেন না। তাহলে সে কোথায়? আমার খুব দরকার ছিল তার সাথে দেখা করার। সে কোথায় থাকতে পারে এখন, বলতে পারেন? শুনছি চেয়ারম্যান চাচা এখন হেই মাইয়ার দায়িত্ব নিছে বলে। আপনারা চেয়ারম্যান বাড়িতে গিয়ে খোঁজ করতে পারেন। চেয়ারম্যান বাড়ির ঠিকানাটা? সাথে আপনার ফোন নম্বরটাও দিন তো। যেহেতু আমরা গ্রামে নতুন, আপনার সাথে তো প্রথম পরিচয়, তাই আপনার নম্বর রাখাটা আমাদের জন্য ভালো হবে। আইসা, আমি কইতাছি, আপনি খাতাইলেই খালন। পূর্ব পাড়া লিচু বাগান পার হইলেই বড় দালান বাড়িটা দেখতে পাইবেন। বাড়ির নাম্বার 52, বলাকা বিলাস। মানে সাবিনা আপু নেই মানে কি? আপু কোথায়? আমিও বুঝতেছি না আফা। বিকালে তো তারে ঘরে দেখছিলাম, তারপর কখন যে বাহির হইয়া গেছে কইতে পারি না। হায় আল্লাহ, এত রাতে আপু কোথায় গেল? এদিকে বাসায়ও আব্বাও নেই। এখন আমি কি করি? বাইরের আকাশে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, সাথে প্রচণ্ড শব্দে বজ্রপাত হচ্ছে। শেফালি, যা দ্রুত আব্বার ঘর থেকে টর্চটা নিয়ে আয়। আমি দেখি আপুকে কোথাও খুঁজে পাই কিনা। তাড়াতাড়ি যা। শেফালি দৌড়ে ভেতরের দিকে চলে যায়। তিথি টেনশনে পায়চারি করতে শুরু করেছে। হঠাৎ আঙ্গিনা থেকে কারো কণ্ঠস্বর ভেসে এলো মনে হচ্ছে। তিথি থমকে দাঁড়ায়। গ্রিলের দরজা দিকে এগোতেই প্রচণ্ড আলোক ঝলকানির সাথে বজ্রপাত হয়। আপু, আপু তুমি? তিথি বারান্দা থেকে আঙ্গিনায় নেমে যায়। বৃষ্টিতে দাঁড়িয়ে থাকা সাবিনাকে নিয়ে আবার বারান্দায় উঠে আসে। শেফালি লাইট নিয়ে ঘর থেকে বেরিয়েছিল। শেফালি, শেফালি গামছান, আপু চলে আসছে। দিদির পরবর্তী আদেশ শুনে এবার লাইট রেখে বারান্দার রশিতে ঝুলতে থাকা গামছা নিয়ে দৌড়ে যায় দিদির কাছে। দিদি সাবিনাকে দরজার পাশে চেয়ারটায় বসালো। শেফালির কাছ থেকে গামছা নিয়ে তার শরীর মুছে দিতে লাগলো। এই ঝড় বৃষ্টির মাঝে কোথায় গিয়েছিলে আপু? যাবে যখন আমাদের জানিয়ে যেতে। দাদুর কথা খুব মনে পড়ছিল, তাই দাদুর কবরটা দেখতে গিয়েছিলাম। আমাদের একটাবার বলে যাবে না? আমরা কত চিন্তায় ছিলাম বলো। মাথাটা ভালো করে মুছো, নালে ঠান্ডা লাগবে। শেফালি, যা তো, গরম গরম লাল চা নিয়ে আয়। আপু কাঁপছে। সমস্যা নেই, আমি 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 ঠিক আছি। তুমি? হঠাৎ কারেন্ট চলে যায়। ধুর, কারেন্ট যাওয়ার আর সময় পাইল না। শেফালি, তাড়াতাড়ি মোমবাতি আন। ঘন কালো অন্ধকারে ছেয়ে যায় চারপাশ। আশেপাশের কিচ্ছু দেখা যাচ্ছে না, যেন কোনো অমাবস্যার রাত নেমে এসেছে আনন্দপুরে। হঠাৎ আঙ্গিনায় কিছু লোকের পথ চারণার শব্দ। দিদি দরজা মেলে সেদিকে তাকায়। 3 জন লোক ছাতা হাতে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে এগিয়ে আসছে। বারান্দার সামনাসামনি আসতেই তার মুখে তীর্যক আলো ফেলে তারা। আলোক রশনি নিচে নেমে যেতেই দিদি আবছাভাবে 3 জন মেয়েকে দেখতে পায়। একজন মধ্যবয়সী, বাকি 2 জন যুবতী। এটা চেয়ারম্যান বাড়ি নাও? কারা আপনারা? কাকে চান? আমরা সাবিনার খোঁজে এসেছি। সে কি এ বাড়িতে থাকে? হ্যাঁ, কিন্তু আপনারা কারা? আলো নামান, চোখে লাগছে। 3 জনকে নিয়ে ভেতরে আসতেই শেফালি মোমবাতি নিয়ে উপস্থিত হয়। দিদি যার পর্নায় বিস্মিত। সাবিনা চেয়ারে নেই। দিদি দ্রুত শেফালির হাত থেকে মোমবাতি নেয়। সাবিনার নাম ধরে ডাকতে থাকে। খুঁজতে শুরু করে পুরো বাড়ি জুড়ে। দিদি এসে থামে তার ঘরের সামনে। ভেতর থেকে খুটখুট করে কিছু একটা আওয়াজ আসছে। কৌতূহল বশত দরজার ভেতরে আলো ফেলতেই দিদি চমকে উঠল। দিদি ভয় পেয়ে যায়। পিছিয়ে আসতে গিয়ে পেছনে ধাক্কা লাগে কারোর সাথে। কি হয়েছে? ভিতরে, ভিতরে ওটা কি? মোমবাতিটা আমায় দাও। তানিয়া মোমবাতি হাতে নিয়ে দ্রুত রুমে ঢুকে যায়। আগুনের শিখা দেখেই সাবিনা ভয় পেয়ে যায়।
বাক্স ফেলে দিয়ে দৌড়ে বিছানার এক কোণে গিয়ে আঁটোসাঁটো হয়ে দাঁড়ায়, যেন পারলে সে দেওয়াল ভেঙে পালিয়ে যেত। তানিয়া কিছু একটা ফিসফিসিয়ে পড়ল। পরে সাবিনার উপর ফু দিতে বিভৎস এক কালো ধোঁয়া সাবিনার শরীর থেকে বের হয়ে হারিয়ে গেল উপরে। সাবিনার অচেতন দেহ বিছানায় ধপ করে পড়ে যায়। তানিয়ার পাশে এসে দাঁড়িয়েছে দিথি। দরজার সামনে এসে দাঁড়িয়েছে বাকি সবাই। তানিয়া নিচে পড়ে থাকা বাক্সটা হাতে তুলল। এই তো তার রেখে যাওয়া সেই আমানত। অনেক দিন পর আবার সে এটা ফিরে পেল। সব কিছুর প্রতিশোধ এবার সে নেবে, ইতি টানবে রক্তিম এক অভিশপ্ত অধ্যায়ের। এত সহজেই? দরজার পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল অলস সময় পার করছে। বেশ অনেকক্ষণ হলো কারেন্ট নেই। রিয়াদ বিভোর তার নিজস্ব চিন্তায়। বেশ কিছু অসঙ্গতি তাকে খুব ভাবাচ্ছে। সে এমনটা কেন করল? রিয়াদ হঠাৎ দরজায় দাঁড়ানো কনস্টেবলকে ডেকে বলল, নয়ন কোথায়? ওকে ডাকো। জি স্যার। কিছুক্ষণ পর নয়নকে নিয়ে রুমে আসলো সেই কনস্টেবল। নয়নকে একলা ছেড়ে দিয়ে সে তার পাহারাদারির কাজে চলে গেল। নয়ন এই ঠান্ডা আবহে হঠাৎ ঘামতে শুরু করেছে। সে হাত দিয়ে কোনো মতে ঘাম মুছে রিয়াদকে বলে, আমারে ডাকছেন স্যার? বসো। নয়ন ভীত সন্ত্রস্ত হয়ে টেবিলের সামনে রাখা চেয়ারটায় বসল। কি ছিল সে ফাইলে? কোন ফাইল? কোন ফাইলের কথা কইতাছেন স্যার? হলুদ ফাইল। সেই হলুদ ফাইলে কি ছিল? কেন ওটা চুরি করেছিলে? কি 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 কোন স্যার? আমি করুম চুরি? পুলিশ হইয়া চোরের দলে যোগ দিমু? না না স্যার, এইটা হইতে পারে না। আপনি আমারে ভুল বুঝতাছেন। ভেবো না যে আমি কিচ্ছু জানি না। রাহাত আমায় সব বলেছে। আমারে দিয়ে চুরি করাইয়া আমার এই ফাঁসাইয়া দিল। কত বড় বেইমা! নয়ন জিহ্বায় কামড় দিল। কি বলতে কি বলে ফেললো এসব। শেষমেশ নিজের মুখে নিজেই স্বীকার করলো। চাকরিতে জয়েন করেছো বেশি দিন হয়নি, তাতেই হাত টানা শুরু করে দিয়েছ। এখন যদি লকআপে নিয়ে গিয়ে জামাই আদর করি, আসবে কেউ তোমাকে বাঁচাতে? সরি স্যার, ভুল হইয়া গেছে, মাফ কইরা দেন। আসলে আপনার বন্ধুও পুলিশ, তার মুখের ওপরে না করতে পারি নাই। আমি এমন কাম করি না স্যার। হ্যাঁ, আমারে দিয়ে জোর কইরা করাইছে। আমারে মাফ কইরা দেন। ফাইলটা কোন কেসের? জানি না স্যার, ফাইলের ওপরে কেসের নাম লেখা ছিল না, শুধু সাল আর তারিখ লেখা ছিল। কত সাল? ফাইলটা বেশি পুরনো নাকি? নতুনগুলোই তো কভার পেজে নাম দেওয়া থাকে। পুরান ফাইল স্যার, 1996-এর। স্টোর রুমে পইরা ছিল বাকি ফাইলগুলোর লগে। হলুদ রঙের হওয়ায় ওইটারে আলাদা করা সহজ ছিল। তুমি ফাইল খুলে দেখোনি? না স্যার, খুলি নাই। অনেক ময়লা ধুলা ছিল, হ্যার লাইগা খোলার চেষ্টা করি নাই। যাও নিজের কাজ করো। এরপর যদি এরকম হাত টানতে দেখি, হাত কেটে চৌরচকে ঝুলিয়ে রাখবো, বুঝছো? আসসালামু আলাইকুম স্যার। কাঁপতে থাকা হাঁটু নিয়ে দ্রুত চলে যায় নয়ন। রিয়াদ পড়ে যায় নতুন চিন্তায়। তার বন্ধুর রাহাত কেন হঠাৎ পুরনো ফাইল এভাবে চুরি করালো? সে তো তাকেই সরাসরি বলতে পারতো ফাইলটা দিতে। এত পুরনো বন্ধু থাকার পরেও বিকল্প পদ্ধতি কি ছিল সে ফাইলে? এক কালো রাত এবং কিছু মানুষের আর্তনাদ, দুটোর মধ্যে কি মিল জানেন? কোনোটাই কাব্যিক কোনো দৃশ্যের জানান দেয় না। ভেসে ওঠে শুধু বিভীষিকা, নিভে যায় কিছু অন্তরাল। কে সে? কি তার সেই খণ্ডকাল? ফাইলটা সে মুখস্থ করছে। সবার লাশ, সবার মৃতদেহে এক ক্ষত, এক চিহ্ন। সবাইকে মারা হয়েছে গলায় ছুরি চালিয়ে। শরীরে অবশিষ্ট নেই একটুও রক্ত, যেন কেউ নিংড়ে বের করে নিয়েছে।
অথচ রিপোর্টে লেখা এক অজানা পশুর আক্রমণে তাদের মৃত্যু। আদৌ কি সেটা কোনো পশু ছিল নাকি মানুষরূপী জানোয়ার? আশ্চর্যের সীমারেখা তখনই পেরিয়েছে যখন সে দেখেছে তার মায়ের মৃত্যুসহ 3টে খুনের লাশই প্রথমবার খুঁজে পেয়েছিলেন বখতিয়ার উদ্দিন বাগচি, অর্থাৎ নোমানের দাদা। তিনি ছিলেন সবগুলো লাশের প্রথম প্রত্যক্ষদর্শী। এটা কি নিছক কাকতালীয় ঘটনা নাকি ইচ্ছাকৃত? প্রথম থেকেই মনে ছোট্ট একটা খটকা লেগেছিল যখন সে সেদিন নোমানের ভাঙ্গা বাসার ভাতের পাতিল বসানো অবস্থায় দেখেছিল। বৃদ্ধের ছেলে আর বউ মারা গেছে 3 বছর আগে। বৌমার কোনো হদিস তিনি দিতে পারেননি। নাতি নাতনি মারা গেছে 7 বছর আগে। তাহলে এই ঘন জঙ্গলের মাঝে তার আয়ের উৎস কি? তার খাবারের যোগান আসে কোথা থেকে? এত বয়স্ক শরীর নিয়ে সে রান্না করে কিভাবে? কিছু তো একটা বিষয় আছে এই বৃদ্ধের মাঝে যা তারা ধরতে পারেনি। এসবের পেছনে রহস্য কি? কেউ কি মুখোশ পরে আছে নাকি অন্য কিছু? জানতে হবে। আজ তাকে সবকিছুর উপর থেকেই পর্দা সরাতে হবে। পরের দিন সকালে ডেস্কে বসে কিছু কাগজ দেখছিল সহকারী ওসি নিলয়। বৃষ্টি ভেজা এক রাতের পর সোনালি রোদের দেখা মিলেছে। দারুণ এই প্রকৃতি তার মনকে বেশ আনন্দিত করেছে। হুড়মুড় করে থানায় ঢুকল রিয়াজ। সে অস্থির, সে কাঁপছে। দ্রুত থানার একপাশে রাখা চেয়ারগুলো একটায় ধপ করে বসে পড়ল সে। নিলয় তার স্যারের এমন অবস্থা দেখে উঠে দাঁড়ায়। কিছুক্ষণ আগেই রিয়াদকে সে টিম নিয়ে বেরোতে দেখেছিল। হঠাৎ কি এমন হলো যে তিনি এভাবে ফিরে আসলেন? নিলয় উঠে রিয়াদের দিকে দাঁড়াতেই রিয়াদ এক হতবিহ্বল দৃষ্টি নিয়ে তার দিকে তাকালো। স্যার, স্যার আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? লাশ, লাশ। কার লাশ স্যার? রাহাতের লাশ। রাহাতকে কেউ বিভৎসভাবে মেরে ফেলেছে। হোয়াট? Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.